বাংলাদেশ আর পাকিস্তানে সেখানে পেট্রোল ডিজেলের দামে রীতিমতো আগুন ছুঁয়ে গিয়েছে, মানে হাত দেওয়া যাচ্ছে না। কিন্তু আশ্চর্যজনকভাবে ভারতে সেই দাম এখনো অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। কিন্তু কেন এমন হচ্ছে? কোন দেশের অর্থনীতি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? কি তাদের ভবিষ্যৎ? কি হতে পারে? সব জানবো আমরা আজকের এই ভিডিওতে। বর্তমানে যদি আমরা দেখি বাংলাদেশের অবস্থা, সেখানে প্রতি লিটার পেট্রোল পাওয়া যাচ্ছে 125 থেকে 130 টাকায়, কোনো কোনো জায়গায় আবার সেটা অনেক বেশি। এই দেখুন দেখুন বাংলাদেশে 125 থেকে 130 টাকা, ডিজেলের দাম গিয়ে পৌঁছেছে 110 থেকে 120 টাকা। এই পরিস্থিতি। অন্যদিকে যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই, আরও ভয়াবহ অবস্থা। এই দেখুন পাকিস্তান, এই পাকিস্তানের অবস্থা, পেট্রোল আর ডিজেল উভয়ই 300+, মানে 300 টাকারও অনেক বেশিতে বিক্রি হচ্ছে সেখানে। এই অবস্থা। একইভাবে যদি আমরা আমাদের ভারতের দিকে তাকাই, নতুন করে বলার কিছু নেই, বিভিন্ন রাজ্যের দিকে যদি নজর আপনি ঘোরান সেই ক্ষেত্রে দেখবেন যে পেট্রোল 95 থেকে 105 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, ওর থেকে বেশি নেই। দেখুন 95 থেকে 105 টাকা। ডিজেল প্রায় 85 থেকে 95 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এই যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা তো এমনি হঠাৎ করে হয়নি। আজকে এই বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, তাদের যে দুর্দশা, সেই দুর্দশাটা কিন্তু এই নিচের টেবিলটা দেখি বোঝা যাচ্ছে। এবং পরিস্থিতি এতটাই গোলযোগ যে দেখুন মানুষের ভিড়টা দেখুন কি লেভেলের সেখানে। কারণ মানুষজন কেনার জন্য তারা রীতিমতো হাফিত্তেশ করছে। লম্বা লাইন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, লম্বা লাইন। আর পাকিস্তানের অবস্থাটা একটা ভিকমাঙ্গা দেশ, কি করবে? সেখানেও কিন্তু মারাত্মক হারে ভিড়। অথচ ভারত দেখুন, আপনি নিজে যান সেখানে কিনতে, কিরকম ভাবে একটা সুস্থ পরিবেশ বজায় রেখে ঠিকঠাকভাবে করছে। অর্থাৎ তুলনা করলে এরা কিন্তু ভারতের ধারে কাছে আসে না, একেবারে ধারে কাছে এরা কিন্তু ভিড়বে না। আর একটা যদি বিষয় আপনারা দেখেন যে কেন এই ধরনের ঘটনাটা ঘটছে, যদি আমি প্রথম অবস্থায় বাংলাদেশের দিকেই তাকাই, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কি অবস্থা সেখানে চলছে। এখানে অবস্থা চলার কারণ হচ্ছে ডলারের একটা বড় সংকট দেখতে পাওয়া যাচ্ছে। ডলারে কেন বলছি? তার কারণ হচ্ছে বাংলাদেশি টাকার দাম ক্রমাগত হারে কিন্তু পড়ছে। এই পড়তে পড়তে এমন জায়গায় পৌঁছে গেছে যে ভয়াবহ একটা ঘাটতি দেখতে পাওয়া যাচ্ছে ডলারে। আর যার ফলে এরা বাইরে থেকে তেলকে নিয়ে আসতেই পারছে না। অপরদিকে আমদানি নির্ভর, গোটা বাংলাদেশ জুড়ে তেল পাওয়া যায় না বললেই চলে। তাদের যে রিফাইনারিগুলো রয়েছে সেগুলো অত্যাধিক হারে কম, এবং সেইগুলোকেও তাদেরকে চালাতে হচ্ছে বাইরে থেকে সব কিছু আমদানি করে। সুতরাং যেহেতু ডলার নেই, স্বাভাবিকভাবে কিনবে কোথার থেকে? কেনার অবস্থাটাও ঠিকঠাক নেই, যে কারণে এই আমদানি নির্ভর হওয়াটাও তাদের পক্ষে বড় সমস্যাকর বিষয়। আর একটা যেটা সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে এই যে সরকারি ভর্তুকি। সরকারি ভর্তুকি বর্তমান সময় একেবারে নেই বললেই চলে। এর আগে আমরা দেখতাম যখন সেখানে শেখ হাসিনার সরকার ছিল, সেই সময় বিভিন্ন সময় তিনি ভর্তুকি দিতেন, এবং ভর্তুকি দেওয়ার ফলে বাইরে তেলের দাম বেড়ে গেলে পরেও দেখতে পেতাম যে খুব সহজে তারা কিন্তু বিষয়গুলোকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে চলে আসছে। কিন্তু এখন যা অবস্থা, এই অবস্থায় সরকারের পক্ষে ভর্তুকি দেওয়াটা একেবারেই সম্ভব নয়। আর সম্ভব না হওয়ার কারণে সেখানকার মানুষের ওপরে চাপ বাড়ছে। চাপ বলতে কি, ভয়াবহ চাপ, অল্প স্বল্প চাপ না। এবং সেই চাপটার কারণে এখন সেই দেশটার অবস্থা কিন্তু এইভাবে হয়ে গিয়েছে। বিপরীত দিকে পাকিস্তানের অবস্থা আরও খারাপ। খারাপ বলতে ভালো রকম খারাপ। তার কারণ সেখানে সংকট, আরও সংকট, চরম সংকট পর্যায়ে পৌঁছে গেছে। এই যে IMF এর ঋণের যে সংকট, এইটা একটা পার্ট। IMF যখন ঋণ দিয়েছে তখন বেশ কিছু শর্ত তাদের উপর লাগু করে দিয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা যে শর্তগুলো লাগিয়েছিল তাতে তারা বলে দিয়েছিল
অযথা তোমরা এই যে কি বলবো মুকুব বা ভর্তুকি যেগুলো দিতে, এইগুলো ভাই তোমাদের বন্ধ করতে হবে। সুতরাং তাদেরকে এটা মানতে হচ্ছে। একইভাবে পাকিস্তানি রুপি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে ডলারের তুলনায়, অনেকটা দুর্বল। এবার এমনভাবে দুর্বল হয়ে গিয়েছে যে তারা বাইরে থেকে মাল কিনতে গিয়ে তাদের প্রচুর পরিমাণে টাকা বেরিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অস্থিরতা রয়েছে, রাজনৈতিক অস্থিরতা রয়েছে, এই দুটোর মিলে তারা যে কোন অবস্থায় পৌঁছেছে গোটা বিশ্ব জানে। ফলে তারা বাইরে থেকে জ্বালানি আমদানি একেবারেই করতে পারছে না। জ্বালানি আমদানি না করতে পারার কারণে সেখানকার যারা জনজীবন রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা বিপাকে পড়ে গিয়েছে এবং চরম অবস্থার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে তারা। অথচ আমাদের ভারতকে দেখুন, আমাদের ভারতবর্ষ কিন্তু একটা ঠিকঠাক জায়গার মধ্যে রয়েছে, আমাদের দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এটা থাকার একটাই কারণ, আমরা যেটা করি সেটা হচ্ছে বিভিন্ন উৎস থেকে তেলকে আমরা নিয়ে আসতে পারি। বিভিন্ন উৎস, শুধুমাত্র একটা দেশের উপরে নির্ভরশীল নই আমরা। মধ্যপ্রাচ্য থেকে তেল বন্ধ হয়ে গেলে আমরা রাশিয়া থেকে তেল নিয়ে চলে আসবো, আমরা ব্রাজিল থেকে তেল নিয়ে চলে আসবো। সুতরাং বিভিন্ন উৎস আমাদের রয়েছে এবং সেই বিভিন্ন উৎস থেকে যখন আমরা তেল আমদানি করছি তখন কিন্তু আমাদের আর এই চাপটা পড়ছে না। একইভাবে আমাদের ট্যাক্স নীতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, আমরা অনিয়ন্ত্রিত কিছু করি না। যারা কাজ করছে সমস্ত ট্যাক্স বা এই মানে কি বলবো এই জাতীয় যে কাজকর্ম যারা করে তারা যথেষ্টই বিচক্ষণ, তারা বোঝে যে কোন ট্যাক্সটা বেশি পরিমাণ চাপালে পরে মানুষের উপরে প্রভাব বিস্তার করা সম্ভব হবে, মানুষের উপর চাপ কম পড়বে, এগুলো তারা বোঝে। সুতরাং এই জিনিসটা থাকার জন্য খুবভাবে নিয়ন্ত্রণের মধ্যে চলছে। একইভাবে আমাদের অর্থনীতি কিন্তু যথেষ্ট শক্তিশালী, যদিও দেশের ভেতর অনেকেই থাকে যারা মনে করে না আমাদের অর্থনীতি শক্তিশালী, অথচ তাদেরকেই দেখবেন যে গাড়ি করে গিয়ে তারা পেট্রোল পাম্পে তেল ভরছে এবং কম দামে তেল ভরছে, বেশি টাকা দিয়ে, তাই না। আর একটা বড় বিষয় সেটা হচ্ছে আমাদের রিফাইনিং ক্ষমতা। আমাদের প্রচুর বড় বড় রিফাইনারি রয়েছে, বিশ্বের বৃহত্তম রিফাইনারি রয়েছে আমাদের দেশের মধ্যে। সুতরাং রিফাইন করার ক্ষমতাও কিন্তু আমাদের সর্বাধিক বেশি রয়েছে। আমরা তেল বাইরে পাঠাই এবং যে কারণে আমাদের সব কিছু একটা স্টেবল জায়গার মধ্যে রয়েছে। জ্বালানির দাম যখনই বাড়বে তখনই কিন্তু পরিবহন খরচা বাড়বে, সেই পরিবহন দিয়ে যখন আমরা খাবার আনি সেই খাবারের দাম বেড়ে যাবে, ব্যবসার খরচ বেড়ে যাবে, একটা পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে যাবে। অর্থাৎ পেট্রোল ডিজেলের দামের সঙ্গে মানুষের পকেট পুরো মাত্রায় এটা যুক্ত রয়েছে। দাম বাড়লে পরে পকেট অবশ্যই গরম হবে, এটাই কিন্তু নিয়ম। এবার ভবিষ্যতে ঠিক কি হতে পারে ভবিষ্যৎ ভেবে অনেকেই আতঙ্কিত। মধ্যপ্রাচ্যের যা পরিস্থিতি তাতে ডলারের ওপর ধীরে ধীরে এত নির্ভরশীলতা আমরা বাড়িয়ে ফেলেছিলাম যে ডলারের দাম যখনই বাড়বে আমাদের দাম ততটাই কমবে, অন্যান্য দেশের অর্থনীতি ঝুলবে এবং সেই কারণেই ভারতবর্ষ ডলারের উপরে নির্ভরশীলতা ধীরে ধীরে কমাচ্ছে যে ভাই তোমাদের স্থানীয় মুদ্রা যা রয়েছে সেটা দিয়েই ব্যবসা বাণিজ্য করো। আর এতে ভারতবর্ষ অনেকটা এগিয়ে গিয়েছে, আন্তর্জাতিক বাজারে চরমভাবে প্রভাব পড়ছে। প্রভাব পড়ার কারণও তাই, কারণ যেভাবে তেলের দাম উঠছে নামছে একইভাবে তেল পাওয়া যাচ্ছে না, এটাই হওয়ার স্বাভাবিক আর সেটাই হচ্ছে। এবং একটা কথা বলা যে বাংলাদেশ এবং পাকিস্তানের এই যে জ্বালানির দাম এটা বেড়ে যাওয়ার মূল কারণ তাদের ঠিকঠাক চিন্তা ভাবনা নেই, তাদের গঠনশৈলী ঠিকঠাক নেই, যে কারণে সেখানকার অর্থনীতি যথেষ্ট চাপের মধ্যে পড়ে গিয়েছে। ডলার সংকট এক চরম পর্যায়ে পড়ে গিয়েছে, তাদের হাতে ডলার আর নেই বললেই চলে, সমস্ত খেতে খেতে ফুরিয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে তারা কোথায় যাবে কি করবে কোনোটাই কিন্তু তারা বুঝে উঠতে পারছে না। অন্যদিকে ভারতের দেখুন, ভারত কৌশলগত বেশ কিছু সিদ্ধান্ত ভালো ভালো নেওয়ার ফলে আমরা কিন্তু দামকে ঠিকঠাক নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পেরেছি এবং ভবিষ্যতে যে পুরো মাত্রায় সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তা তো বলা যায় না, সমস্যা হতেও পারে, আমাদের এখানেও দাম বাড়তে পারে। তবে নিয়ন্ত্রণের যে চেষ্টা আমরা করে যাচ্ছি অন্তত এখনো পর্যন্ত তাতে আমরা ভালো রয়েছি। আমাদের যে বিপুল পরিমাণে পকেটে ছ্যাঁকা লাগছে তা কিন্তু নয়, কিন্তু তার মধ্যে থেকেও দেখবেন যে বেশ কিছু বিরোধী দল তারা কিন্তু সব সময় ভারতের বিরুদ্ধে কথা বলছে, নির্বাচনী ভাষণ দিচ্ছে, সেখানে তারা ভয় দেখাচ্ছে মানুষকে, দেখবেন কিভাবে বেড়ে যাবে। আরে বাবা এখনো তো বাড়েনি, এখনো তো বাংলাদেশ বা পাকিস্তান বা বিশ্বের অন্যান্য দেশের মতন অবস্থা হয়নি। এখনো পর্যন্ত যখন হয়নি
তখন ভবিষ্যতে হবে কি হবে না সেই নিয়ে ভয় পেয়ে বসে থাকাটা কতটা যুক্তিসঙ্গত আমার জানা নেই। তবে এখনো পর্যন্ত যে স্টেবল রয়েছে এটা নিয়ে তারা কিন্তু একটি কথাও খরচ করবে না। যাই হোক, আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। যেভাবে ভারতবর্ষ তার তেলের দামকে নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে এটা নিয়ে আপনি ঠিক কি বলবেন? কতদিন ভারতবর্ষ এইভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে আমাদের তেলের দামকে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।